সপ্তম শ্রেণীর জন্য ইংরেজি বিষয়ে আমরা বিগত কয়েকটা ভিডিও ক্লাস নিয়েছি। সেভেন্থ লেসনের উপর মোগলি অ্যামং দ্য উলফস, রুডিয়ার্ড কিপলিংস এর লেখা এই গল্পের উপর। ইতিমধ্যে সেভেন্থ লেসনের এই গল্পের সম্পূর্ণ টেক্সটের রিডিং এবং মানে শেষ করেছি এবং অ্যাক্টিভিটি 1 to 8 পর্যন্ত আলোচনা করেছি। আজ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাক্টিভিটি 9 to লাস্ট, অর্থাৎ অ্যাক্টিভিটি 9 থেকে শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। তো পূর্বের মতোই তোমাদের মনে রাখতে হবে অ্যাক্টিভিটির আলোচনায় আমরা কি করি না, ঠিক কি করতে হবে তার ইনস্ট্রাকশনগুলো ঠিকঠাক বুঝিয়ে দেওয়া, ইভেন দু একটা এক্সাম্পলস করে দেওয়া। বাদ বাকি কাজটা তোমাদের টেক্সট এবং কোনো সহায়ক বই থাকলে সেগুলোর সহযোগিতায় বুঝে খাতাতে কমপ্লিট করে রাখা, এটা তোমাদের কাজ। তো এসো আমরা অ্যাক্টিভিটি 9 থেকে শুরু করি। আমি টেক্সটের জায়গাটা একটু দেখিয়ে রাখি। সম্ভবত টেক্সট বইয়ের পেজ নম্বর হবে 69। অ্যাক্টিভিটি 9 থেকে এই যে এইখান থেকে আমরা শুরু করব পরপর 9, 10 ইত্যাদি। তো অ্যাক্টিভিটি 9-এ যেটা বলা হচ্ছে রিড ইউনিট 1 and 2। আরেকবার তোমরা টেক্সটের ইউনিট 1-2 অংশটি রিডিং করো অ্যান্ড আইডেন্টিফাই, চিহ্নিত করো দ্য ওয়ার্ডস ইউজড ইন দ্য টেক্সট হুজ মিনিং আর গিভেন বিলো। হচ্ছে প্রথম এবং দ্বিতীয় অংশ টেক্সটের, সেটা আবার পড়ো। দ্য ওয়ার্ডস ইউজড এবং সেই শব্দগুলো ব্যবহার করো ইন দ্য টেক্সট, টেক্সট থেকে। হুজ মিনিংস, যে শব্দগুলির মানে আর গিভেন বিল নিচে দেওয়া আছে। তো এতে দেওয়া আছে বেবি অফ উলভস, মানে নেকড়েদের শাবক। তো দেখবে টেক্সটের মধ্যে তোমরা কাপ, CUB, কাপ শব্দটি পাবে। তাহলে বেবি অফ উলভস এর মিনিং হচ্ছে কাপ। তারপরে দেখো বিতে রয়েছে ডোর ওয়ে, এটার মানে বাংলায় হচ্ছে প্রবেশ পথ। টেক্সটে অবশ্যই থ্রেশহোল্ড, থ্রেশহোল্ড শব্দটা পাবে, তার মানে প্রবেশ পথ। সিতে ডিজায়ার টু হার্ট, ডিজায়ার মিন্স ইচ্ছে করা, টু হার্ট আঘাত করতে ইচ্ছে। এটার মানে হচ্ছে ওই বাংলা মানে বললাম আঘাত করার ইচ্ছে। আর টেক্সটের মধ্যে থেকে মিসচিফ, মিসচিফ শব্দটা পাবে, যার অর্থ হচ্ছে এই দুষ্টুমি করা, মারতে চাওয়া, খুনসুটি করা, এরকম আর কি। ডিতে বলছে স্পিকিং ইন এ ওয়ে দ্যাট ইজ ডিফিকাল্ট টু হেয়ার। স্পিকিং কথা বলছে, ইন এ ওয়ে এই পদ্ধতিতে, দ্যাট ইজ ডিফিকাল্ট টু হেয়ার যা শোনার ক্ষেত্রে বেশ কষ্টকর, এমনভাবে কথা বলছে। তো টেক্সটে এর অর্থযুক্ত শব্দ হচ্ছে মার্টারিং,
মাটারিং মানে বিড়বিড় করে বলা, আর স্পিকিং ইন এ ওয়ে দ্যাট ইজ ডিফিকাল্ট টু হেয়ার, এটা মানেও কিন্তু আস্তে বা ধীরে ধীরে বিড়বিড় করে কথা বলা। এরপরে যেটা রয়েছে অ্যাক্টিভিটি 9 মধ্যেই লেটস লার্ন, এসো আমরা শিখি, স্টাডি দ্য ফলোয়িং সেন্টেন্স কেয়ারফুলি। এখানে দেখো কতগুলো বাক্য দেওয়া আছে, বলছে সেগুলো একটু যত্ন সহকারে পড়ো। সেন্টেন্সটা পড়ি, বলছে হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ এ জ্যাকেল। সে হচ্ছে শিয়ালের মতো চালাক, অ্যাজ কানিং অ্যাজ এ জ্যাকেল, অ্যাজ বোল্ড অ্যাজ দ্য বাফেলো, এবং মহিষের মতোই সাহসী, অ্যান্ড অ্যাজ রেকলেস অ্যাজ এ ওন্ডেড এলিফ্যান্ট। অ্যাজ রেকলেস, রেকলেস মানে ভয়ডরহীন, অ্যাজ এ ওন্ডেড এলিফ্যান্ট, আহত হাতির মতোই সে ভয়ঙ্কর বিপজ্জনক। বাট হি হ্যাড এ ভয়েস অ্যাজ সফট অ্যাজ ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি। আরেকটা বাক্য রয়েছে, বাট হি হ্যাড এ ভয়েস, তার কণ্ঠস্বর, অ্যাজ সফট অ্যাজ, এখানে সফট মিন্স মধুর, ওয়াইল্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি, মানে গাছ থেকে, গাছে থাকা মৌচাক থেকে পড়া মধুর মতো। তাহলে আমরা এই সেন্টেন্সগুলোর মধ্যে দেখতে পাচ্ছি একটা কম্পেয়ার, তুলনা করার ব্যাপার রয়েছে। এই তুলনা করার একটা প্যাটার্ন বা ধরন শেখানোর জন্যই তোমাদেরকে এই সেন্টেন্সগুলো বলা হয়েছে। এই যে আগেই আমি বলে দিই, দেখো কালারিং মানে একটা স্কাই কালারে যে শব্দগুলো রয়েছে, অ্যাজ কানিং অ্যাজ জ্যাকেল, এই যে অ্যাজ কানিং অ্যাজ জ্যাকেল, এই ব্যবহারগুলো আসলে তুলনার জন্য ব্যবহৃত হয়। অ্যাজ বোল্ড অ্যাজ দ্য বাফেলো, এই অংশগুলো। তো এবার আমরা একটুখানি বলে নিই যে এই সেন্টেন্সগুলো তো পড়লাম, এরপরে কি রয়েছে, ইন দিস সেন্টেন্স দ্য কালার্ড ওয়ার্ডস, মানে রঙিন শব্দগুলো, ইন্ডিকেট কম্পেয়ারশন, বলছে কালার দেওয়া শব্দগুলো আসলে তুলনা করা হয়েছে। ইন ইংলিশ উই ইউজ অ্যাডজেক্টিভস নট অনলি ফর কোয়ালিফাইং দ্য নাউন, বলছে ইন ইংলিশ, ইংরেজিতে আমরা উই ইউজ অ্যাডজেক্টিভ, আমরা বিশেষণ ব্যবহার করি নট অনলি ফর কোয়ালিফাইং দ্য নাউন, শুধুমাত্র নাউনকে বিশেষিত করার জন্য নয়, বাট অলসো টু কম্পেয়ার ওয়ান নাউন অর প্রোনাউন উইথ আদার। অনেক সময় আমরা তুলনার জন্যও নাউন ও প্রোনাউনের, মানে একটা নাউন ও প্রোনাউনের সঙ্গে আর একটা তুলনার জন্য আমরা ব্যবহার করি। ইন দ্য অ্যাবভ সেন্টেন্স মিনস ওই হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ জ্যাকেল, ওইগুলো সেন্টেন্স দ্য কোয়ালিফাইজ অফ বাঘিরা। গল্পের মধ্যে তোমরা বাঘিরা একটা চরিত্র পেয়েছো, বলছে বাঘিরার সঙ্গে তুলনা করা হচ্ছে, আর কম্পেয়ার্ড উইথ এ জ্যাকেল, শিয়ালের, বাফেলো মহিষের, এবং ওন্ডেড এলিফ্যান্ট আহত হাতির, অ্যান্ড হানি ড্রিপিং ফ্রম এ ট্রি, এবং মধুর যা গাছ থেকে পড়ছিল। এবার এই হচ্ছে বিষয়টা। আর একবার বলি যে ইংরেজিতে একটা নাউন বা একটা প্রোনাউনের সঙ্গে পারস্পরিক তুলনাটাও আসলে অ্যাডজেক্টিভ। বলতে চাওয়া হচ্ছে যে অ্যাডজেক্টিভ শুধুমাত্র নাউনকেই কোয়ালিফাই বা বিশেষিত করে না, এটা পারস্পরিক তুলনাও করে অ্যাডজেক্টিভ, এবং সেই ধরনের অ্যাডজেক্টিভের ব্যবহারগুলো এই যেরকম উদাহরণ দেওয়া রয়েছে, হি ওয়াজ অ্যাজ কানিং অ্যাজ জ্যাকেল, অ্যাজ বোল্ড অ্যাজ দ্য বাফেলো, এইগুলো। এরপরে জাস্ট আরও কতগুলো এরকম
দেওয়া আছে যেগুলো তুলনামূলক অ্যাডজেক্টিভ। দেখো রয়েছে অ্যাজ কুল অ্যাজ কিউকাম্বার, শশার মতো শীতল, অ্যাজ সফট অ্যাজ উল, উলের মতো নরম, অ্যাজ রেড অ্যাজ রোজ, গোলাপের মতো লাল, অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, বরফের মতো সাদা, অ্যাজ হার্ড অ্যাজ স্টোন, পাথরের মতো শক্ত। এই হচ্ছে অ্যাক্টিভিটি 9 বিষয়। এবার আমরা আরো দুটো উদাহরণ আছে। অ্যাজ বিজি অ্যাজ এ বি, মৌমাছির মতো ব্যস্ত, অ্যাজ ড্রাই অ্যাজ এ বন, মানে বন হাড়ের মতো শুকনো। দিস কম্পারিশন আর নোন অ্যাজ সিমিলিস। লাস্ট কনক্লুশন হচ্ছে এই ধরনের তুলনাগুলোকে ইংরেজিতে সিমিলিস বলা হয়। তাহলে সিমিলিস আরেকবার বলি, যে উদাহরণগুলো তোমাদের এখানে শোনানো হলো এবং পূর্বেই যেটা অ্যাজ কানিং অ্যাজ জ্যাকেল যেরকম ব্যবহার করা হয়েছে, এইগুলোকে একত্রে আমরা বলি সিমিলিস। এবার অ্যাক্টিভিটি 10। অ্যাক্টিভিটি 10-এ কি বলছে, কোন জায়গাটা একটু দেখে নাও। অ্যাক্টিভিটি 10, অ্যাক্টিভিটি 10 হচ্ছে এই, এখানে কি বলেছে দেখো। বলছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং সিমিলিস। ঠিক অ্যাক্টিভিটি 9-এর সূত্র ধরি অ্যাক্টিভিটিস 10 মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং সিমিলিস। নিচে কতগুলো সিমিলিস দেওয়া রয়েছে যেগুলো ব্যবহার করে তুমি সেন্টেন্স বা বাক্য লিখবে। আবার একবার সেই সিমিলিসগুলো যে পূর্বেও দু একটা তোমরা শুনেছ ইতিমধ্যে, সেগুলো অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো, বরফের মতো সাদা, অ্যাজ রেড অ্যাজ রোজ, গোলাপের মতো লাল, অ্যাজ ব্রেভ অ্যাজ এ লায়ন, সিংহের মতো সাহসী, অ্যাজ বিগ অ্যাজ অ্যান এলিফ্যান্ট, হাতির মতো বড়, অ্যাজ ফ্রি অ্যাজ এ বার্ড, পাখির মতো মুক্ত, অ্যাজ ইজি অ্যাজ এবিসি, এবিসির লেখার মতোই সহজ। বলছে এবার এগুলোর মধ্য দিয়ে বাক্য রচনা করতে হবে। অ্যাক্টিভিটি 10-এর পরের অংশ বলছে লেটস লার্ন স্টাডি দ্য ফলোয়িং সেন্টেন্স টেকেন ফ্রম দ্য টেক্সট। স্টাডি দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলো একটু পড়ো। টেকেন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে নেওয়া হয়েছে। অবশ্যই বাক্য যে 3টে রয়েছে দেখো, হি হ্যাজ বার্নড হিজ ফিট, বালু হ্যাজ স্পোকেন অন হিজ বিহাফ, ইটস প্রেজেন্ট হ্যাভ রান অফ, ইটস প্যারেন্টস হ্যাভ রান অফ। এই 3টে উদাহরণের পরিপ্রেক্ষিতে কি বলা হচ্ছে একটুখানি খেয়াল করো। ঠিক তারপরে ইন ইচ অফ দ্য অ্যাভব সেন্টেন্স, উপরের প্রত্যেকটা বাক্যই হ্যাভ অর হ্যাজ, মানে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহৃত হয়েছে, ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য পাস্ট পার্টিসিপল অফ দ্য ভার্বস বার্ন, স্পিক অ্যান্ড রান। বলছি যেমন হ্যাভ হ্যাজ বসেছে, তেমনি এখানে যে ভার্বগুলো ব্যবহৃত হয়েছে সেগুলো বার্ন, স্পোকেন, তারপরে রান। বলছে সাস স্ট্রাকচার আর কল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই ধরনের বাক্যর গঠনকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আসলে তোমাদের আমি ইতিমধ্যেই না টেন্সের 12টা ফর্মের উপরে ক্লাস নিয়েছি, সেইখানে তোমাদের একবার শিখিয়েছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন শৈলী বা প্রক্রিয়াটা কেমন। এখানে নতুন করে সেটা আর একবার কতগুলো ইনস্ট্যান্সের মধ্য দিয়ে দেওয়া হয়েছে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কর্তা, কর্তার পরে হ্যাভ বা হ্যাজ বসা, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে সেটাই হয়েছে। এবার দেখো দেওয়াও আছে হ্যাভ হ্যাজ প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য
ভার্ব এইভাবে গঠন করা। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন্ডিকেট দ্যাট দ্য অ্যাকশন হ্যাজ জাস্ট বিন কমপ্লিটেড। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখন হয় বা তার সংজ্ঞাটা কি? কোনো কাজ জাস্ট বিন কমপ্লিটেড, সবে মাত্র শেষ হয়েছে, বাট দ্য এফেক্ট অন দ্য অ্যাকশন ইজ স্টিল প্রেজেন্ট, কিন্তু তার ফলাফলটা এখনো রয়েছে। তো যাই হোক, এটার মধ্যে